SMS ট্যাবে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে বামাবোধিনী পত্রিকা সম্পর্কে। প্রথমে তাহলে আমরা জেনে নিই বামাবোধিনী কি। বামা কথার অর্থ হচ্ছে নারী বা সুন্দরী, আর বোধিনী বলতে এখানে ঠিক বোঝায় শিক্ষা দানকারী বা জ্ঞান দানকারী আর কি। তাহলে বামাবোধিনী পত্রিকা যদি বুঝি তাহলে বোঝাবো এমন একটা পত্রিকা যেখানে কি করা হচ্ছে না, যেখানে নারীদেরকে শিক্ষাদান করা হচ্ছে বা নারীদেরকে সচেতন করা হচ্ছে। প্রথমেই আমরা এই যে বামাবোধিনী পত্রিকার উৎপত্তি বা প্রকাশনা শুরু সেটা কিভাবে হয় সে সম্পর্কে একটু জেনে নিই, তাহলে তোমাদের বিষয়টি সম্পর্কে বুঝতে সুবিধা হবে এবং তৎকালীন পরিস্থিতি সম্পর্কে অল্প হলেও তোমরা জানতে পারবে। কারণ বিস্তারিত আলোচনা করার সুযোগ এই পরিসরে নেই, তাহলে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা দেখিনি বামাবোধিনী পত্রিকা প্রকাশের ঠিক পটভূমিটা কি ছিল। তোমরা জানো যে আমরা প্রায় 200 বছর ইংরেজ শাসনে ছিলাম। এখন এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রথম কলকাতায় শাসন করতে এলো, তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসন ব্যবস্থা শুরু করার পরই বাংলার, বিশেষ করে বাংলার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা যুগোপযোগী সিদ্ধান্ত তারা নেয়, সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন। অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা ভারতবর্ষের বাংলাতেই প্রথম শুরু হলো। এই পাশ্চাত্য শিক্ষা কি না, পাশ্চাত্য শিক্ষা হচ্ছে তাদের শিক্ষা, অর্থাৎ এই পশ্চিমের যে শিক্ষা, তাদের যে জ্ঞান বিজ্ঞানের উপরে শিক্ষা, সেই শিক্ষার প্রসার ভারতবর্ষে শুরু হলো। তার পূর্বে ভারতবর্ষে কিন্তু বিশেষ করে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা তেমন প্রচলিত ছিল না। ফার্সি ভাষায় পড়াশোনা বা শিক্ষা দেওয়া হতো, তার পরিবর্তে ইংরেজি ভাষায় শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা শুরু হয়, যার ফলে পাশ্চাত্যের যে জ্ঞান বিজ্ঞান সম্পর্কে ভারতীয় যে ছাত্ররা ছিল, বিশেষ করে বাংলা অর্থাৎ কলকাতার যে সমস্ত ছাত্রছাত্রী, তারা কি করলেন না, তারা কিন্তু এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার ফলে তৎকালীন বাংলায় যে সমাজ এবং সেই সমাজে যে কুসংস্কারগুলি প্রচলিত ছিল, সেই কুসংস্কারগুলি সম্পর্কে তারা অবহিত হয় এবং তারা বুঝতে পারে যে এই কুসংস্কারগুলি যদি সমাজে প্রচলিত থাকে তাহলে সমাজের উন্নয়ন সম্ভবপর নয়। তাই তৎকালীন সময়ে এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কিছু মানুষজন, বুদ্ধিজীবী জনগণ, তারা কি করলেন না, তারা সমাজ সংস্কারে ব্রতী হয়। এবং এই সমাজ সংস্কারে তারা যে ব্রতী হচ্ছেন, যার ফলস্বরূপ বাংলায় কি দেখা দিল না, শুধু সমাজ সংস্কার নয়, কিন্তু সমাজ সংস্কারের সঙ্গে সঙ্গে তারা শিক্ষা সংস্কার এবং আরো বিভিন্ন সংস্কারের দিকে অগ্রসর হয়। এবং যার ফলস্বরূপ বাংলায় শুরু হয় কি না, নবজাগরণ। এবং এই নবজাগরণ শুরু হওয়ার ফলে ভারতবর্ষ, সমগ্র ভারতবর্ষই বলবো, বাংলা থেকে শুরু হচ্ছে যেটা, সেই যে নবজাগরণ, সেই নবজাগরণ বাংলা তথা ভারতের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন আনে, সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও একটা ব্যাপক পরিবর্তন ঘটে। এবং এই সমাজ সংস্কারের যে ধারা, অর্থাৎ সমাজ সংস্কারের যে কাজ, সেই কাজগুলি কিন্তু শিক্ষিত যে জনগণ ছিল, সমাজের যে নবজাগরণে উদ্বুদ্ধ জনগণ, তারা বিভিন্ন প্রতিষ্ঠান গঠন করে নারী শিক্ষা থেকে শুরু করে সমাজের যে কুসংস্কারগুলি তা দূর করার প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা গ্রহণ করছিলেন। এমন একটি সংস্থা সেই সময়ে গড়ে উঠছিল, তার নাম হচ্ছে ব্রহ্ম সমাজ। আমরা ব্রহ্ম সমাজ সম্পর্কে পূর্বে আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা সেই আলোচনাটি দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আগের ক্লাসগুলি দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে ব্রহ্ম সমাজ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই যে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হলো, এই ব্রহ্ম সমাজের একটা মূল উদ্দেশ্য সেই সময় হয়ে দাঁড়ায় কি না, নারীর শিক্ষার উন্নয়ন ঘটানো। এবং এই নারী শিক্ষার উন্নতির জন্য তারা প্রতিষ্ঠা করে কি না, 1863 খ্রিস্টাব্দে তারা নারী শিক্ষার জন্য বামাবোধিনী সভা নামে একটি সভা প্রতিষ্ঠা হয়। এবং এই সভার যে কাজগুলি, অর্থাৎ নারীদের সম্পর্কে এই সভার যে কাজগুলি করত, সেই কাজগুলি প্রচারের প্রয়োজন রয়েছে এবং বাংলার জনগণকে সেই কাজগুলি সম্পর্কে অবহিত করার দরকার রয়েছে, নারীদেরকে সেই সমস্ত কাজগুলি সম্পর্কে অবহিত করার দরকার রয়েছে। এবং যাদের উদ্দেশ্যে এই সভা প্রতিষ্ঠিত হয়েছে, সেই সভার কাজগুলি তাদের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ নারীদের কাছে পৌঁছে দিতে হবে, না হলে নারীর উন্নতি ঘটবে কি করে। তাহলে তখনকার দিনে তো আর এই টেলিভিশন বা এই যে মিডিয়ার যুগ সেটা ছিল না। স্বাভাবিকভাবেই তখনকার দিনে একমাত্র পথ ছিল সেটা কি না, সেটা হচ্ছে এই পত্রিকার মাধ্যমে তাদের কাছে
এই সভার কাজগুলি পৌঁছে দেওয়া সম্ভবত। তাই বামাবোধিনী সভা কি করলো, তাদের মুখপত্র হিসেবে একটি পত্রিকা প্রকাশ করে 1863 খ্রিস্টাব্দে। সেই পত্রিকাটির নাম হচ্ছে বামাবোধিনী পত্রিকা। তাহলে আমরা বলতে পারি যে বামাবোধিনী সভার যে মুখপত্র তাই হচ্ছে বামাবোধিনী পত্রিকা। তাহলে বোঝা গেল আশা করি। এরপরে তাহলে আমরা দেখে নেব এর প্রকাশ কালটা ঠিক কি। 1863 খ্রিস্টাব্দে প্রথম এর প্রকাশ শুরু হয় এবং এটা চলেছিল 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে পত্রিকার প্রকাশ হয়, তার মধ্যে 1863 থেকে 1907 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পত্রিকার সম্পাদক হিসেবে যিনি গুরুদায়িত্ব পালন করেছিলেন তিনি হচ্ছেন আমাদের উমেশচন্দ্র দত্ত মহাশয়। তাহলে প্রশ্নের ক্ষেত্রে আসতেই পারে যে বামাবোধিনী পত্রিকার সম্পাদক, প্রথম সম্পাদক কে ছিলেন বা সম্পাদক, মুখ্য সম্পাদক কে ছিলেন? না, তিনি ছিলেন উমেশচন্দ্র দত্ত। এবং এই উমেশচন্দ্র দত্ত মহাশয় কি করেছিলেন না, বামাবোধিনী পত্রিকাকে মূলত নারী কল্যাণের জন্য তিনি প্রচুর লেখালেখি এই পত্রিকায় শুরু করেছিলেন এবং এই পত্রিকায় বহু নরনারীকে সুযোগ দিয়েছিলেন নারীর কল্যাণ সম্পর্কে লেখার জন্য। এরপরে আমরা দেখে নেব বামাবোধিনী পত্রিকা থেকে নারীদের সম্পর্কে ঠিক কি জানা যায়। তবে এটা নয় যে এই যে বামাবোধিনী পত্রিকা, এই বামাবোধিনী পত্রিকায় শুধুমাত্র নারীদের সম্পর্কে বলা হতো তা নয়, কিন্তু পত্রিকায় যেমন বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরা হয় ঠিক সেই সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরা হতো। তবে যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় আছে নারী শিক্ষা, বা বামাবোধিনী পত্রিকা ঠিক নারীদের জন্য কি করেছিলেন, তাহলে সেই জন্য আমরা এই নারীদের সম্পর্কে আমরা বিশেষ করে আলোচনা করব। তাহলে আমরা এরপরে দেখে নিচ্ছি যে বামাবোধিনী পত্রিকা নারীদের সম্পর্কে, অর্থাৎ বামাবোধিনী পত্রিকা থেকে নারীদের সম্পর্কে কি জানা যায়। এখন অনেক সময় প্রশ্নে আসে যে বামাবোধিনী পত্রিকা থেকে নারীদের অবস্থা সম্পর্কে কি জানা যায়, বা বাংলায় নারীদের অবস্থা কেমন ছিল এই সম্পর্কে বামাবোধিনী পত্রিকা কি বলছে, বা বামাবোধিনী পত্রিকা থেকে তৎকালীন সময়ে নারীদের অবস্থা সম্পর্কে তুমি কি জানো। এরকম নানা রকম প্রশ্ন হতে পারে। যেভাবেই প্রশ্ন হোক না, ঘুরিয়ে ফিরে উত্তর হবে কিন্তু এটাই। তাহলে উত্তরটা দেখে না, কি লিখেছি না, বামাবোধিনী পত্রিকা থেকে নারীদের সম্পর্কে যে বিষয়গুলো জানা যায় সেগুলো হচ্ছে, প্রথমে আমরা স্ত্রী ধনের কথা লিখেছি। এই স্ত্রী ধনটা কি? ধন মানে তো জানোই তোমরা, স্ত্রী ধন হচ্ছে স্ত্রীদের ধন। অর্থাৎ তৎকালীন সময়ে বর্তমান যুগে যেমন নারীদের অনেক সম্পত্তির উপরে অধিকার রয়েছে, বর্তমানে তো পৈতৃক সম্পত্তির উপরে নারীদের অধিকার প্রতিষ্ঠিত, অর্থাৎ পিতার সম্পত্তি নারীদের অধিকার রয়েছে, কিন্তু তৎকালীন সময়ে সেটা ছিল না। তাই স্ত্রী ধন সম্পর্কে আমরা বিশেষ করে আলোচনা করছি, কারণ সেই সময়কে তাহলে নারীদের ধনগুলি কি ছিল, বা নারীদের এই যে ধন, সেই ধনটা কি? সেটা হচ্ছে যে বিবাহের সময় নারীরা বাপের বাড়ি থেকে, অর্থাৎ তার বাবা মা বা ভাইয়ের কাছ থেকে কি পেতেন না, বিভিন্ন অলংকার সামগ্রী, অন্যান্য সামগ্রী বা সম্পদ পেয়ে থাকতো। সেগুলি কিন্তু তার নিজের সম্পত্তি হিসেবে বিবেচিত হতো। সেটাকে আমরা কি বলছি না, স্ত্রী ধন বলছি। এছাড়া আর কোনো সম্পত্তির উপরে এই নারীদের কিন্তু কোনো রকম অধিকার সে সময়ে ছিল না। অর্থাৎ বলতেই পারে নারীরা সমস্ত রকম সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত ছিলেন। এরপরে দেখে নেব, আর তাছাড়াও আমরা এই যে স্ত্রী ধন বা নারীদের যে সম্পত্তি সে সম্পর্কে যে আলোচনাটা করেছি সেই আলোচনাটাও যথেষ্ট নয়। এই সম্পর্কে অনেক সময় প্রশ্ন আসে, স্ত্রী ধন সম্পর্কে লিখতে দেওয়া হয়, তখন কি লিখবো সেটা আমরা হয়তো পরবর্তীতে কোনো এক সময়ে বিস্তারিত করে আলোচনা করব। তাহলে এরপরে দেখে নিচ্ছি নারী শিক্ষা সম্পর্কে কি। এই পত্রিকায় অনেক নারী, যেমন মানকুমারী বসু, স্বর্ণপ্রভা বসু, লাবণ্যপ্রভা বসু কি করতেন না, আচ্ছা দুবার এই পত্রিকার কথাটা দুবার লেখা হয়ে গেছে, এটা মুছে নিতে পারো। তাহলে পত্রিকায় কি করতেন না, লেখালেখি করতেন। আচ্ছা করতেন, ওটা লিখে না, পত্রিকায় লেখালেখি করতেন। এখন নারী শিক্ষা, অর্থাৎ এই পত্রিকায় অনেক নারী, যেমন মানকুমারীর কথা কেন লিখছেন, মানকুমারী নারী, এই মানকুমারী বসু ইনি ছিলেন কিন্তু এই বামাবোধিনী পত্রিকার প্রধান লেখিকা। অর্থাৎ তিনি কিন্তু এই পত্রিকায় নারীদের সম্পর্কে বিস্তারিত লিখতেন এবং নিয়মিতই লিখতেন। এছাড়াও
স্বর্ণপ্রভা বসু, লাবণ্যপ্রভা বসু এরাও কিন্তু এই পত্রিকায় কি করতেন না লেখালেখি করতেন, নারী বিষয়ে এবং নারীদের কিভাবে কল্যাণ করা যায়, নারীদের কি বাধা রয়েছে সে সমস্ত বিষয়গুলি নিয়ে এরা কিন্তু কি করতেন না লেখালেখি করতেন। তাহলে আমরা এ থেকে বুঝতে পারি বা তোমরাও বুঝতে পারছো যে যদি নারীরা এই পত্রিকায় লেখালেখি করে তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি নারীরা কিন্তু সে সময়ে অশিক্ষিত ছিলেন না, অর্থাৎ নারী শিক্ষার যথেষ্ট প্রসার ছিল। যদিও তার কি ছিল না, যদিও তা অত্যন্ত সীমিত পরিসরে, অর্থাৎ খুব কম সংখ্যক নারীরাই সে সময়ে এই যে লেখাপড়া করার সুযোগটা পেতেন। বিশেষ করে কলকাতা কেন্দ্রিক যে সমস্ত নরনারী ছিলেন, অর্থাৎ কলকাতায় যে সমস্ত মানুষরা বসবাস করতেন, এই পাশ্চাত্য শিক্ষাই বলো বা শিক্ষাই বলো, যে শিক্ষাই বলো দেশীয় শিক্ষা বলো, সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু তাদের জন্যই সীমাবদ্ধ ছিল। গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু এই শিক্ষা থেকে সম্পূর্ণরূপে কি ছিল না বঞ্চিত ছিল। গ্রামের মহিলাদের তো সেই সময় পড়াশোনা করার কোনো অধিকার প্রায় ছিল না বললেই চলে, এমনকি নানা রকম কুসংস্কার প্রচলিত ছিল। নারীরা শিক্ষা লাভ করলে কি হয়, অর্থাৎ নারীরা শিক্ষিত হলে বিধবা হয়, এরকম একটা কথা প্রচলিত সেই সময় ছিল, যার ফলস্বরূপ কি হতো নারীরা অধিকাংশ ক্ষেত্রে পড়াশোনা করার সুযোগ পেত না বা পরিবার নারীদের পড়াশোনা করার সুযোগ দিত না। তাহলে নারী শিক্ষা সম্পর্কে এখান থেকে এই পত্রিকা থেকে আমরা জানতে পারি, যদিও সেটা ছিল কি খুবই সীমিত এবং কলকাতা কেন্দ্রিক, অর্থাৎ কেবলমাত্র কলকাতার নারীরাই এই শিক্ষার সুযোগটা পেতেন না। এরপর আছে সামাজিক কুসংস্কার। দেখো এই পত্রিকা, অর্থাৎ এই যে বামাবোধিনী পত্রিকা, এই পত্রিকা যে নারীদের সম্পর্কে বা নারীদের উন্নতির জন্য এই পত্রিকা চেষ্টা চালাচ্ছে, তাহলে সে চেষ্টা করতে গেলে প্রথমেই তারা কি করবে না নারীদের উপরে যে কুসংস্কারগুলি তৎকালীন সমাজে প্রচলিত ছিল, সেই সমস্ত কুসংস্কারগুলি যে ভয়াবহ রূপ বা নারীদের যে ক্ষতিকারক রূপ ওই সমস্ত কুসংস্কারের, সেগুলি অবশ্যই কি হতো না তারা তুলে ধরতেন। আমরা দেখেছি যে সেই সময়ে যে কুসংস্কারগুলি সেই সময় তখন বজায় ছিল, অর্থাৎ বাল্যবিবাহ প্রথা আমরা নিশ্চয়ই লিখেছি। দেখো বাল্যবিবাহ, বার্ধক্য বিবাহ, যা কি করতো না নারীর সর্বাঙ্গীন বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, এ সম্পর্কে আমরা একটু আলোচনা করি। বাল্যবিবাহ তোমরা তো জানোই যে বাল্যবিবাহ অর্থাৎ তৎকালীন সময়ে মেয়েদের অত্যন্ত কম বয়সে একেবারেই 6-7 বছর বয়সে বিবাহ দিয়ে দেওয়া হতো। পরবর্তীকালে বাংলার শিক্ষিত মানুষজন সরকারের কাছে চাপ দিতে থাকলে এই বয়স সীমাটা একটু উঠিয়ে সম্ভবত 13 বছর করা বা 13-14 বছরের মধ্যে এই বয়সটাকে নিয়ে আসা হয়, যাতে তার কম বয়সে মেয়েদের বিবাহ না দেওয়া হয়, সেরকম একটা ব্যবস্থা সেই সময়ে করা হয়েছিল, যদিও সেটাও যথেষ্ট ছিল না। এরপরে আমরা দেখে নিচ্ছি বার্ধক্য বিবাহ। আচ্ছা, বার্ধক্য বিবাহ সম্পর্কে একটু বলি। বার্ধক্য বিবাহ ঠিক কি, হয়তো এই সম্পর্কে তোমাদের একটা ডাউট রয়েছে যে ঠিক বার্ধক্য বিবাহ কি। বার্ধক্য বিবাহ হচ্ছে তৎকালীন সময়ে কিছু প্রথা প্রচলিত ছিল। কিরকম না, সে সময়ে সমাজে একটা ধারণা ছিল যে কুলীন পাত্রে যদি কন্যাদান করা যায়, অর্থাৎ যদি কোনো পিতা কুলীন পাত্রে তার কন্যাকে দান করতে পারেন, তাহলে তার কি হবে স্বর্গ লাভ হয়। ফলে একজন কুলীন পাত্র অনেকগুলি বিবাহ করতেন, অনেকগুলি মেয়েকে বিবাহ করতেন এবং একেবারেই ছোটবেলা থেকে বিবাহ করতে শুরু করতেন এবং মৃত্যুর আগে পর্যন্ত তারা কিন্তু বিবাহ করতেন, অর্থাৎ বার্ধক্যে যখন উপনীত হতো তখনও তারা নাকি বিবাহ করতেন। এবং এই যে কুলীন পাত্ররা রয়েছেন, পিতার ইচ্ছা থাকতো যে তার মেয়েকে তিনি এই কুলীন পাত্রে দান করবেন এবং স্বর্গ লাভ করতেন। তাই পাত্রের বয়স যতই হোক, তাকে একবার বিবাহ দিতে পারলেই তার স্বর্গ লাভ হবে, এই আশা নিয়ে বুড়ো বয়সেও কুলীন পাত্রকে এই পিতারা তার কন্যাকে দান করতেন। অর্থাৎ বলতে পারো তোমরা যে একজন বৃদ্ধ বয়সের মানুষের সঙ্গে কার বিবাহ হতো, একটা 7 থেকে 12 বছরের এক মেয়ের বিয়ে হয়ে যেত। এই যে বিবাহ, এই বিবাহটা হওয়ার ফলে নারীদের যে চরম দুর্দশা সেই সময়ে নেমে আসতো, তা বিশ্লেষণ করলে বা তা ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। কেন বলছি না, বিবাহ হওয়ার পরেই এই যে বার্ধক্য যে পাত্র রয়েছে তার মৃত্যু ঘটতো প্রায় সময়, খুব কম বয়সে। ফলে কি হতো না মেয়েরা বিধবা হয়ে যেতেন এবং একবার বিধবা হয়ে গেলে তাকে সারা জীবন তার সেই বৈধব্য যন্ত্রণাটি ভোগ করতে
হতো। এবং একজন বিধবা মহিলার উপরে নানা রকম সমাজের নিয়ম কানুন ছিল, যার ফলে তার জীবন একেবারেই অতিষ্ঠ হয়ে উঠত। অপরদিকে বিধবা বিবাহ সেই সময় হয়তো প্রচলিত হয়েছিল, তোমরা জানো যে 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহের প্রবর্তন হয়, কিন্তু হলেও সেই সময়ে বিধবা বিবাহ খুব একটা জনপ্রিয় হয়নি। তাহলে আমরা দেখে নিলাম যে এই কুসংস্কারগুলি কিভাবে সমাজে নারীদের সর্বাঙ্গীন বিকাশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এরপরে দেখছি সমাজে নারীদের অবদান। আচ্ছা, এই যে পয়েন্টটি আমরা করেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন বলছি না, তৎকালীন সময়েও সমাজে নারীদের অবদান যে একদম ছিল না এ কথা ভাবার কোনো কারণ নেই। তৎকালীন সময়ে, অর্থাৎ সেই সময়ে নানা বাধা বিপত্তির সত্ত্বেও অনেক নারী তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা শিক্ষকতা করতেন, সমাজের নানা পেশায় নিজেরা নিযুক্ত হতেন, এমনকি স্বাস্থ্যসেবা অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা অর্থাৎ ডাক্তারিও তারা করতেন। তোমরা জানো যে এই কাদম্বিনী গাঙ্গুলি, যিনি ভারতের আমাদের প্রথম মহিলা ডাক্তার, তিনিও কিন্তু সেই সময়ে তার সেবা দিয়ে অর্থাৎ তার কর্ম দিয়ে রাষ্ট্র ও সমাজের সেবা করেছিলেন। তাহলে আমরা বলতে পারি যে তৎকালীন সময়েও কিন্তু এই নারীদের অবদান সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণই ছিল। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে নারীদের সম্পর্কে কি কি জানা যায়, এটা আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব নারীদের সম্পর্কে বা নারীদের উন্নতিতে এই বামাবোধিনী পত্রিকা ঠিক কতটুকু অবদান ছিল বা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা গ্রহণ করেছিল। তাহলে চলো সেটাই আমরা দেখে নিই। এই বামাবোধিনী পত্রিকা নারী উন্নতিতে কি ভূমিকা গ্রহণ করেছিল। তাহলে এই অংশটা আমরা একটু মুছে নিই। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা লিখিনি নারী কল্যাণে বামাবোধিনী পত্রিকার ভূমিকা। নারী কল্যাণে বামাবোধিনী পত্রিকার ভূমিকা। এই যে নারী কল্যাণে বামাবোধিনী পত্রিকার ভূমিকা, এই ভূমিকাটিকেও আমরা বেশ কয়েকটা পয়েন্টে ভাগ করে করে আলোচনা করব। 3-4টা পয়েন্ট নিয়ে লিখে নেব। সেই পয়েন্টগুলি কি কি লিখবো না, নারী সম্পর্কে কি করা না, সমাজকে সচেতন করা। প্রথম পয়েন্ট হিসেবে আমরা লিখতে পারি নারী সম্পর্ক, অর্থাৎ নারীদের উপরে যে কুসংস্কারগুলি ছিল, আচ্ছা, নারী সম্পর্কে বা নারীদের সম্পর্কে সমাজকে সচেতন করা, লিখে নিতে পারি। নারীদের সম্পর্কে সমাজকে সচেতন করা, তাহলে নারীদের সম্পর্কে সমাজকে সচেতন করার কথা কেন বলছি না, আমরা এর আগেই আলোচনা করেছি ওই যে বাল্য বিবাহ এবং বার্ধক্য বিবাহ। এই যে বাল্য বিবাহ তৎকালীন সময়ে প্রচলিত ছিল, বার্ধক্য বিবাহ সেই সময়ে প্রচলিত ছিল। তার ঠিক একটু আগেই সতীদাহ প্রথার কি হয়েছে, রদ হয়েছে আইন করে, এবং সেই সঙ্গে সঙ্গে বিধবা বিবাহের প্রচলন হয়েছে। কিন্তু তথাপি এই বিধবা বিবাহ সে সময়ে খুব একটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। আবার সতীদাহ প্রথা নিষিদ্ধ হলেও লুকিয়ে লুকিয়ে সেই প্রথাও কিছু কিছু ক্ষেত্রে কার্যকর করার চেষ্টা করতেন গোড়া হিন্দু সম্প্রদায়। তাহলে আমরা দেখিনি নারীদের সম্পর্কে সমাজকে সচেতন করা হতো কিভাবে, এই পত্রিকার মাধ্যমে। এই যে বাল্য বিবাহ রয়েছে এবং এই যে বার্ধক্য বিবাহ, তা ঠিক নারীদের
কিভাবে ক্ষতি করত, সেই বিষয়গুলি এই বামাবোধিনী পত্রিকা কি করতো না তার সংখ্যায় অর্থাৎ এই প্রকাশনা সংখ্যায় তুলে ধরতেন। কিভাবে তুলে ধরতেন কয়েকটা কথা উদাহরণ দিয়ে বললে তোমরা বুঝতে পারবে সহজেই। যেমন বাল্য বিবাহ, বামাবোধিনী পত্রিকা বলছে যে বাল্য বিবাহের ফলে কি হয় না সুস্থ সন্তানের জন্ম হয় না, অর্থাৎ অতি অল্প সময় বয়সে নারীদের বিবাহ হয়ে যায়, ফলে কম বয়সে তারা মা হয়ে যায়, এবং এই কম বয়সে পুত্রের বা সন্তানের জন্ম দেওয়ার ফলে সেই সন্তান একদিকে যেমন সুস্থ সবল হয় না, তেমনি কি হয় না সেই সন্তানের কিন্তু বুদ্ধিমত্তার বিকাশ ঠিকভাবে ঘটে না। তাছাড়া আর কি হয় না, তাছাড়া এই বাল্য বিবাহের ফলে অল্প বয়সে যখন সে সন্তানের মা হয়ে যায় তখন তার স্বাস্থ্য ভেঙে পড়ে, এবং সেই সঙ্গে সঙ্গে তার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় কি হয় ব্যাঘাত ঘটে, সে সংসারে ব্যস্ত হয়ে পড়ে, স্বাভাবিকভাবেই তার পক্ষে আর শিক্ষা দীক্ষায় মনোনিবেশ করা সম্ভবপর হয় না। অপরদিকে এই যে বার্ধক্য বিবাহ, সেই বার্ধক্য বিবাহ কি করে না বার্ধক্য বিবাহ আরেকটা ভয়াবহ দিক। এর ফলে কি হয় না নারী পুরুষের মধ্যে যে বয়সের ফারাক সেটা একটা বিস্তর ফারাক হয়ে যায়, অর্থাৎ একজন 7 বছরের বা 11 বছরের মেয়ের সঙ্গে 50 বছরের এক পুরুষের বিবাহ দেওয়া হয়ে যায়, যার ফলে তাদের মনের মিল তো সম্ভবই হয় না। সঙ্গে সঙ্গে কি হয় না সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যে সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য সেটা মোটেই বজায় থাকে না। স্বাভাবিকভাবে নারীদের কি হয় না নারীদের উন্নতিতে এটা একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। অবশ্য এই সম্পর্কে যদি আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি তাহলে তোমরা দেখতে পাবে যে তৎকালীন সময়ে যে বাল্যবিবাহ প্রথা, এই বাল্যবিবাহ প্রথাটি এতটাই জোরদারভাবে সমাজে প্রচলিত ছিল যে তৎকালীন সময়ে একটা উন্নত এবং একটা অত্যন্ত ভালো পত্রিকা, সেটা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সহ আরো বিশেষ যে পত্রিকাগুলি ছিল সেই কতগুলি পত্রিকাও কিন্তু সেই সময় এই বাল্য বিবাহের সমর্থনে প্রচার করেছিল, তার বিরুদ্ধে প্রচার না করে। এবং তারা মনে করতো যে বাল্যবিবাহ যদি না হয় তাহলে কি হবে না তাহলে এই স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে না, এবং তাদের মধ্যে একটা ব্যভিচারের মানে সূত্রপাত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরকম কোথাও কিন্তু সেই সময়ের এই সমস্ত পত্রিকাতেও কি করা হতো বলা হতো। তাহলে বুঝতেই পারছো যে সেই সময়ে বাল্যবিবাহকে রোধ করা যে কতটা কঠিন ছিল তা এই পত্রিকাগুলি যদি বিস্তারিতভাবে পড়া হয় তাহলে বোঝা যাবে। এবং সেই সমস্ত জনমতের বিরুদ্ধে এই যে পত্রিকা মত দিচ্ছে সেটাও তৎকালীন সময়ে কতটা চ্যালেঞ্জিং ছিল তা সহজেই অনুমেয়। এরপরে আমরা দেখে নেব যে নারীর প্রতিভার বিকাশ কিভাবে এই বামাবোধিনী পত্রিকার মাধ্যমে সম্ভবপর হতো। খ, তাহলে খ পয়েন্ট আমরা করতে পারি, খয়ের পয়েন্ট সেটা হচ্ছে নারীর প্রতিভার বিকাশ বা নারী প্রতিভার বিকাশ। নারী প্রতিভার বিকাশ। এই যে পত্রিকা, এই পত্রিকাটি সবসময় চেষ্টা করত নারীর প্রতিভার কি করা না বিকাশ ঘটানো। কিভাবে? এরা একদিকে যেমন নারীর প্রতিভাকে বিকাশ ঘটানোর চেষ্টা করত তাদের এই পত্র পত্রিকাগুলির মাধ্যমে, ঠিক সেরকম ভাবেই বাংলার যে সমস্ত বাংলার যে সমস্ত নারীরা ছিলেন তাদের মধ্যেও তারা কি করতেন না শিক্ষার প্রসার ঘটানোর জন্য একদিকে সরকারকে যেমন চাপ দিতেন, তেমনি তারা নিজেরাও তাদের পত্রিকার মাধ্যমে বিভিন্ন লেখালেখি শুরু করেন, এবং সেই লেখালেখির মাধ্যমে যে সমস্ত শিক্ষিত নরনারীরা ছিলেন তারা গ্রামের সমস্ত নরনারী এবং সেই সঙ্গে সঙ্গে শহর তথা সারা ভারতবর্ষের নারীদেরকে কিভাবে উন্নত করা যায়, কিভাবে তাদের শিক্ষা দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতো। স্বাভাবিকভাবে কি হতো না নারীর প্রতিভার যেমন তাদের পত্র পত্রিকায় অংশগ্রহণ করে নারীদের প্রতিভার বিকাশ ঘটতো, ঠিক সেই রকম ভাবে এই পত্র পত্রিকা পড়াশোনা করে নারীরা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারতেন। তাহলে দুইভাবে নারীরা কি করতো না এই পত্রিকার মাধ্যমে তাদের প্রতিভার বিকাশে যথেষ্ট সহায়ক হতো বলে আমার মনে হয়। তো যাই হোক, 2 নম্বর পয়েন্টটা আমরা আলোচনা করেছি। এরপরে 3 নম্বর পয়েন্টটা আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে স্ত্রী শিক্ষার প্রসার। এর আগে আমরা আলোচনা করেছি যে
সে সময়ে কিন্তু স্ত্রীরা যে শিক্ষা লাভ করতো না এমন কিন্তু নয়, তখনও অনেক মহিলা, বিশেষ করে শহরের, যে কলকাতা শহরের নারীরা সেই সময়ে কিন্তু দেশীয় এবং পাশ্চাত্য উভয় শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছিলেন এবং তারা শিক্ষা বিস্তারে যথেষ্ট ভূমিকা গ্রহণ করছেন। তথাপি বাংলার বৃহত্তর নারীরা কিন্তু এই শিক্ষা থেকে বঞ্চিত ছিল এবং বাংলার যে সমস্ত সমাজের যে পুরুষতান্ত্রিক সমাজ, সেই বাংলার পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু নারী শিক্ষার পক্ষে খুব একটা কি ছিল না, সহমত ছিল না। কারণ সেখানে নানা রকম কুসংস্কার প্রচলিত ছিল। স্বাভাবিকভাবে এই পত্রিকা অর্থাৎ বামাবোধিনী পত্রিকা যাতে নারী শিক্ষার প্রসার ঘটে সমগ্র বাংলায় এবং নারীরা বেশি সংখ্যক যাতে কি করে না এই স্কুলে যেতে পারে এবং শিক্ষা লাভ করতে পারে, তার জন্য তারা নানাভাবে চেষ্টা করতে থাকে। 3 নম্বর পয়েন্ট আমাদের হয়ে গেছে। তাহলে দেখে নেব 4 নম্বর পয়েন্টটা ঠিক কি। নারীদের শোষণ ও বঞ্চনা থেকে কি করা, মুক্তি দেওয়া। নারীদের শোষণ ও বঞ্চনা থেকে মুক্তি দেওয়া। আগেই বলেছি যে সে সময়কার যে সমাজ তা ছিল পুরুষতান্ত্রিক সমাজ এবং এই পুরুষেরাই সমাজের সমস্ত সুফলগুলি ভোগ করতেন এবং সমস্ত অধিকার তাদেরই করায়ত্ত ছিল। নারীদের অধিকার বলে কিছুই ছিল না। স্বাভাবিকভাবে সমাজের অবহেলিত এবং পরিবারেরও অবহেলিত ছিল এই নারীরা। তাই পুরুষতান্ত্রিক এ সমাজে নারীদের যে শোষণ, নারীদের উপরে যে বঞ্চনা, এই বঞ্চনা এবং শোষণ যাতে কমানো যায় বা নারীরা যাতে শোষিত বা বঞ্চিত না হয়, তার জন্য নারী সমাজকে একদিকে যেমন জাগরণ ঘটানোর একটা প্রচেষ্টা এই বামাবোধিনী পত্রিকা শুরু করেছিল, ঠিক সেরকম সমাজকেও এই নারীদের শোষণ এবং বঞ্চনা সম্পর্কে অবহিত করে সেই শোষণ বঞ্চনা থেকে নারীদেরকে মুক্ত করার জন্য তারা আন্দোলন শুরু করেছিল, যার ফলস্বরূপ কি হয় না, নারী মুক্তির আন্দোলন শুরু হয়ে যায়। তাহলে আজকে আমরা মোটামুটি আলোচনা করে নিয়েছি যে নারী সমাজ সম্পর্কে অর্থাৎ বাংলার নারীদের সম্পর্কে এই বামাবোধিনী পত্রিকা কি জানিয়েছে বা নারীদের সম্পর্কে বামাবোধিনী পত্রিকা থেকে কি জানা যায়। অপরদিকে আরেকটা বিষয় আলোচনা করেছি, সেটা হচ্ছে যে নারী কল্যাণে এই বামাবোধিনী পত্রিকা কি কি ভূমিকা নিয়েছিল, বামাবোধিনী পত্রিকা ঠিক কখন প্রকাশ হয়েছিল, বামাবোধিনী পত্রিকার প্রকাশক কে ছিলেন, সম্পাদনা কি করেছিলেন, এই পত্রিকাটি ঠিক কখন প্রকাশিত হয় এবং এই যে বামাবোধিনী পত্রিকা তার অর্থ কি বা নামটা ঠিক কোথা থেকে আসে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। পরে দেখা হবে আবার এই বামাবোধিনী পত্রিকা সম্পর্কে নতুন কোনো একটা ক্লাসে।